অঞ্জনের যে শিল্পযাত্রা সেটার একটা উদযাপনই বটে। এখানে তার ছবির যেমন নানা রকম অংশ নানাভাবে প্রদর্শিত হবে, আমার মনে হয় যে মেঘমল্লার এবং মর্নিংটা দেখারও একটা সুযোগ হবে। আর ওই অর্থে বললে যে যদি ফিল্ম ক্যারিয়ার বলা হয় তাহলে অঞ্জনের হয়তো হাতে গোনা 2.5টা ছবি, কিন্তু যদি চলচ্চিত্রের শিল্পযাত্রার কথা বলা হয় অঞ্জন সারা জীবন ধরে সেটাই করে গেছে। তো ফলে এই মানুষগুলোকে আমরা কিভাবে বিচার করব? আমাদের সাধারণত কিছু মাপকাঠি থাকে প্রচলিত, সেই মাপকাঠির জীবনে তো এদেরকে ফেলা যায় না। আমার মাঝে মাঝে মনে হয় সালমান রুশদি নিজেকে বলেছিলেন মিডনাইট চিলড্রেন, অর্থাৎ এই 47-এর মধ্য অগাস্টে তার জন্ম এবং মধ্যরাত্রে মধ্য তিমিরে তারা জন্ম নিয়েছে। তো একটা জেনারেশন আছে যাদের জন্ম মুক্তিযুদ্ধের কিছু আগে, মুক্তিযুদ্ধের খুব স্মৃতি হয়তো তাদের নেই, আবার সেই স্মৃতির যে একেবারে বাল্যে বা প্রাক কৈশোরে সেই স্মৃতি যেভাবে অভিঘাত তৈরি করে সেটা তাদের মধ্যেও সেটা ঘটেছে। এবং তারা যখন জীবনের যাত্রা শুরু করেছে বাংলাদেশে তখন খুব সুস্থ বা স্বাভাবিক পরিবেশ অনেকভাবেই বিঘ্নিত ছিল, কিন্তু কিভাবে তারা শিল্প দ্বারা তাড়িত হয়েছিল। এবং এই জেনারেশন আমি বলবো যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স একটা প্রথম জেনারেশন যারা শিল্পে ঝাঁপ দিল নানাভাবে। আমরা দেখি কদিন আগে এখানে কলাকেন্দ্রের একটা প্রদর্শনী হয়েছে, সেখানেও মনে হয়েছিল যে এই 80-এর দশক 90-এর দশকে বা সময়ে গোষ্ঠী বা একসঙ্গে অনেকে নানা রকম কাজ করা, সেই কাজে আবার মিল অমিল দুটোই দেখা যাচ্ছে। বা নাটকেও একটা নতুন যাত্রা শুরু হয়েছিল এবং চলচ্চিত্রেও শুরু হয়েছিল। আর যারা এটা করেছিল তারা অনেকেই আবার বাইরে প্রশিক্ষণ নিয়েছে। অঞ্জনও পুনাতে গিয়েছিল, ইনস্টিটিউটে পড়াশোনা করেছে, ফিরে এসেছে এবং সে চলচ্চিত্রকেই তো ক্যারিয়ার হিসাবে বেছে নিতে চেয়েছে এবং তাই করেছে, কিন্তু সেই সুযোগ আসলে সমাজে ছিল না এবং অনেক রকম কম্প্রোমাইজ করে হয়তো অনেক কিছু করা যেত, সেখানেও অনেকেই সেখানে যায়নি। আর এদের যদি বলি যে একটা উত্থান পর্বটা আমরা দেখেছি এবং একটা দীক্ষা গুরুর মতো মোহাম্মদ খসরু একটা ভূমিকা সেখানে পালন করেছেন। মোহাম্মদ খসরুকেও ঠিক কোনো প্রচলিত মাপকাঠিতে বিচার করে আমরা তার সাফল্য বিবেচনা করতে পারবো না, অসাফল্যই হয়তো বেশি মনে হবে। কিন্তু যদি আমরা বড়োভাবে দেখি তাহলে দেখব যে খসরু যেই ভূমিকা পালন করেছে এবং খসরু দ্বারা তাড়িত হয়েছে সেরকম কিন্তু অনেক তরুণদের আমরা পাই। এবং তারপরে এই শর্ট ফিল্ম ফোরাম বাংলাদেশে আসলে চলচ্চিত্র আন্দোলনের বলতে যে একটা বৃত্ত ছিল সেটাকে অনেকভাবে প্রসারিত করে দিয়েছে। এবং তখন তো এখনকার মতো প্রযুক্তি ছিল না, কিন্তু মানুষের কাছে চলচ্চিত্র নিয়ে যাওয়া, চলচ্চিত্র নিয়ে আলোচনা, চলচ্চিত্র নিয়ে লেখালেখি, এটাকে একটা বড় মাত্রা দিয়েছে আসলে শর্ট ফিল্ম ফোরাম। সেখানে মত অমত মিল অমিল যাই থাকুক সবটা মিলেই কিন্তু এটা একটা অস্তিত্ব। আর সেখানে অঞ্জন আমি বলবো যে খুব বড় ভূমিকা সেখানে পালন করেছে। তখন আমরাও ঠিক চলচ্চিত্র বৃত্ত থেকে অনেকটা দূরে, কিন্তু তাদের কাজগুলো তাদের প্রচেষ্টাগুলো দেখি, যেখানে আরও অনেকগুলো নাম অনেকেই চলে গেছেন। তারিক মাসুদের কথা তো এখানে বিশেষ করে স্মরণ করতে হয়। আর কেউ কেউ এখান থেকে চলচ্চিত্র নির্মাণে নানাভাবে যুক্ত হয়েছে, কেউ হয়তো একটা সফলতাও পেয়েছে। অঞ্জন অনেক পরে সুযোগ পেয়েছিল একটা পূর্ণদৈর্ঘ্য ছবি করতে এবং সেই ছবিতেও যে মুক্তিযুদ্ধের যে অভিঘাত সেটাও আমার মনে হয় যে খুব বড়োভাবে বিবেচনা করার আছে, যে একটা আন্ডারটোন আছে ছবিটার মধ্যে আগাগোড়া। আর ছবিটার মধ্যে প্রকৃতি, ছবিটার মধ্যে সঙ্গীত আর সব কিছুর মধ্যে যে ওই সময়টাকে আসলে অঞ্জন খুব আলাদাভাবে ধরার একটা চেষ্টা করেছে এবং আমি বলবো যে খুব সার্থকতার সঙ্গে একটা কাজ সে করেছে, খুব যত্ন নিয়ে করা কাজ। আপনারা যারা দেখেছেন তারা তো সেটা বলবেনই, আর এখানেও দেখার সুযোগ হবে। আর একটা আলাদা জীবনই সে বেছে নিয়েছে এবং সেই জীবন যে খুব সহজ ছিল, খুব ওই অর্থে বৃত্তের সফলতা ছিল সেরকম নয়, কিন্তু আগাগোড়া এই জায়গাটায় সে থেকে গেছে। আমরা কিছুটা দূর থেকেই দেখেছি। আর শাহিনের সঙ্গে তার যে জীবন, এটাও আমার কাছে একটা যুগলবন্দির মতোই মনে হয়। শাহিনের যে লেখালেখি, সেইখানে যে ধরনের ছায়াপাত ঘটে অঞ্জনের ছবিতে, চলচ্চিত্রের ভাষায় একটা ভিন্ন নিশ্চয়ই
কিন্তু একটা মিলের জায়গাও দেখি। তো অঞ্জনের চলে যাওয়াটা আসলে খুব বেদনাদায়ক, যে এত অল্প বয়সে, আর আমাদের জন্য এটা আরও খুব বেশি একটা পীড়াদায়ক এবং খুবই দুর্ভার একটা দুঃখ। কিন্তু আমার মনে হয় যে আজকে এই বাংলাদেশে এই সাম্প্রতিক ভূমিকম্প এবং এই কোরাইল বস্তিতে যে অগ্নিকাণ্ড, সেটার মধ্য দিয়ে তো আমরা দেখলাম প্রায় 3 কোটি লোক এই শহরে বসবাস করে। এই শহরটাও কিন্তু এই অঞ্জনদের যখন জীবনযাত্রা শুরু হলো সেখান থেকে একটা অন্য জায়গায় চলে গেছে, এবং এই শহর খুব নৈর্ব্যক্তিক হয়ে গেছে। মানুষের সঙ্গে মানুষের সংযোগ আমরা অনেকভাবে হারিয়ে ফেলছি। আর সেখানে কাজগুলো আমরা যেখানে করছি আমরা নিজেরাও অনেক বিচ্ছিন্ন হয়ে পড়ছি। এবং কোনো আগে যেমন হয়তো ছিল কয়েকটা মিলন ক্ষেত্র ছিল, যেখানে গেলে সবাই সবাইকে পেত, 2, 3, 4টা জায়গা হয়তো ঢাকা শহরে গোনা যায়। এখন ঢাকা শহরই খণ্ড বিখণ্ড হয়ে গেছে। সেখানে আমার মনে হয় যে কলা কেন্দ্র একটা স্পেস তৈরি করার চেষ্টা করছে। এই স্পেসে যে আমরা অঞ্জনের জন্মদিন উদযাপন করছি, সেটাও বোধহয় যে এই সমস্ত কিছুকে অস্বীকার করার একটা চেষ্টা, যেটা অস্বীকার করেই আসলে অঞ্জনের জীবনযাত্রা ছিল, অঞ্জনের জীবন প্রবাহ সেভাবেই সে যাপন করেছে। ফলে সেটাকে এক অর্থে উদযাপন করারও রয়েছে, যে অঞ্জন কী কাজ করেছে, কিভাবে করেছে, এটা আমার মনে হয় যে এখানে আরেকটু নিবিড়ভাবে দেখার সুযোগ আমাদের হবে। আর ওই প্রজন্ম, তারা মিডনাইট চিলড্রেন নয়, কিন্তু যে চিলড্রেন অফ দ্য ওয়ার, যে যুদ্ধ শিশুই এক অর্থে বলা যায়, যে তারা শিশু ছিল তখন, কিন্তু যুদ্ধটা তারা বহন করেছে এবং যুদ্ধটা তারা প্রতিফলন করার চেষ্টা করেছে। ওই অর্থে হয়তো যে ইউরোপীয় ফিল্ম বা পূর্ব ফিল্মের প্রতি যে একটা টান সহজাত থাকে, তার একটা বড় কারণ যে তখন যেসব ছবি আমরা দেখতাম তার মধ্যে অনেক ছবি ছিল এরকম, যে যুদ্ধ, কিন্তু সেখানে যুদ্ধ নেই, যুদ্ধে সাধারণ মানুষের একটা স্বাভাবিক বা অস্বাভাবিক জীবন। তো মেঘমাল্লারও একটা সেরকমই একটা ছবি। এবং আমরা আশা করবো চাঁদের অমাবস্যা যদি কোনোভাবে এটা শেষ করে, যদি শেষ হয়েছে তাহলে। আর এই ছবিগুলো দেখার ক্ষেত্রে আমার মনে হয় যে ওই শর্ট ফিল্ম ফোরাম যে আন্দোলনগুলো করার চেষ্টা করেছিল, যেন অনেক আজকের নবীনরা যেন আসে ছবিগুলো দেখতে, ছবিগুলো নিয়ে আলোচনা, ছবিগুলোর একটু ভেতরের বিষয়গুলোকে বোঝার চেষ্টা। তো সেটা যদি করি তাহলে অঞ্জন, জাহিদুর রহমান অঞ্জনরা যে কাজ করে গেছেন সেটার পরম্পরাটা আমরা অব্যাহত রাখতে পারবো, ধারাবাহিকতাটা আমরা খুঁজে পাবো। আর শিল্পের এমন একটা শক্তি থাকে যে যেই শক্তি পতঙ্গের মতো আকৃষ্ট করে, আগুন যেমন আকৃষ্ট করে, যে সে আর কোনো দিকে তাকায় না, সে সেই অগ্নির কুণ্ডের মাঝখানে এসে নিজে দগ্ধ হতে চায়। এই দগ্ধ হওয়াটা কিন্তু মানুষের মনুষ্যত্বের একটা বড় শক্তির পরিচয়, এবং যারা এটা পারে তাদেরকে নিশ্চয়ই তাদেরকে অভিনন্দন জানাতে হয়, আর তাদের জীবন আমরা নিশ্চয়ই সেই অর্থে উদযাপনই করব।